নমস্কার, সিএন নিউজরুম থেকে চারটে চতুষ্কোণ নিয়ে আমি অভিক বসু। বাংলাদেশের কোণে কোণে এবার বাড়ছে ক্ষোভ ক্রমশ। তার কারণ একটা ভাব সম্প্রসারণ, যেটা আমরা প্রায় অনেকেই আমাদের পড়াশোনার সময় পড়েছি, লিখেছি, বুঝেছি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। কিন্তু বাংলাদেশে যাবতীয় সব কিছু ধুলোয় মিশে গিয়েছে অন্তর্বর্তী সরকারে আসার সময় ইউনূসের আশ্বাস। আর এখন ক্রমশ হারাচ্ছে মানুষের বিশ্বাস আর বাড়ছে ক্ষোভ। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আপনাদের এটাই জানাবো যে এবার নতুন বাংলার চেয়ারম্যান তিনি বিস্ফোরক ক্ষোভ প্রকাশ করেছেন। তার কারণ দেশের রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করা এবং ইউনূস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক। নতুন বাংলা চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ 90B ধারা বাতিল, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবিত ধারা সংশোধন, একাধিক দাবিতে এবার পথসভা বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে। সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছেন ইউনূস সরকার, তার উপদেষ্টারা। প্রশাসনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন আজকে রাজনীতিকে শৃঙ্খলিত করা হচ্ছে? এর আগে অতীতে তো এমনটা ছিল না। নতুন বাংলার চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন ফাইট অন কি বলেছেন দেখাবো আপনাদের। শুধু কি নতুন বাংলার চেয়ারম্যান, নতুন করে বাংলাদেশের দিকে দিকে সাধারণ মানুষের বাড়ছে ক্ষোভ। অতীত বর্তমানের লড়াইয়ে এগিয়ে রয়েছে অতীত, আগে অনেক ভালো ছিল। তার কারণ আইনের শাসন থেকে শুরু করে দেশের অভ্যন্তরে যেভাবে মানুষের শোষণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজ বাংলাদেশের দিকে দিকে মানুষ সোচ্চার হচ্ছেন, বাড়ছে ক্ষোভ। এমনকি বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মান করা হয়েছে তাতেও ফুঁসছেন বাংলাদেশের সাধারণ মানুষ। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মানুষের উপর চাপিয়ে দেওয়া একের পর এক সিদ্ধান্ত জানিয়ে আজ তারা সরব হয়েছেন। দেখুন বিভিন্ন এলাকার বাংলাদেশের বাসিন্দারা কি বলছেন। সাধারণ মানুষ বুঝতো যে ওই অভ্যন্তরের পরে দেশের এই অবস্থা হইব, তাহলে তো মানুষ এগোটাকে কোনো দিনও সারা দিত না। আমরা কত বড় একটা ভুল করছি। আপনার সমন্বয়কের ক্ষমতা আছে কয়দিন? মাত্র 3-4 মাস। আরো বড় বড় ভুল আছে। বন্যার সময় যে টাকা উঠাইছে, সে বন্যার সময় লাগে, ওই সময় মানুষ খাইতে পারে না। ওই টাকা এরা ব্যাংকে রাখলো কোন যুক্তিতে? এই টাকা ব্যাংকে রাখছে কি পরে এগুলো ধানমন্ডি বাড়ি করে দিব? পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা উনি সুন্দর করে পারবে। ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবেন। ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না, আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না। পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা না, এরকম ছিল না। এই যে ডাকাতি, চুরি, সন্ত্রাসী, রাহাজানি, এটা ছিল না। উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই ওখানে। একমাত্র আওয়ামী সরকারই পারছে, উন্নয়নও করছে। শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। আগে ভালো ছিলাম, শেখ হাসিনা ভালো করে গেছে, পল্লী জায়গায় পাঠা অনেকবার। শেখ হাসিনা থাকতো যে সিটিতে চলবো না, আগে ভালো ছিলাম। ঘটনা ঘটতে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি। সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না। উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি, এই দেশবাসীর পুরো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন। সে লক্ষ লক্ষ শ্রমিককে শোষণ কইরা
উনি বিশ্বে শান্তি কি করছেন, শান্তি প্রতিষ্ঠা করছেন, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। এখন এই দেশে এসে বলতেছেন যে তিনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন। ডক্টর ইউনূস রাজনীতির দলের লোক না, উনি তো নিজেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না। বর্তমানে এই দেশ ইউনূস সাহেব যে বলছেন যে উনি চালাইতে পারছেন না। হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ তারা আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে ক্রমশ। মাত্র কয়েক মাস যাবতীয় বিশ্বাস ভেঙেছে তাদের, এবং সেখানে দাঁড়িয়ে কখনো কেউ রিক্সা চালক, সাধারণ খেটে খাওয়া মানুষ, শিক্ষক, সমাজ তারা আজ ক্ষোভে ফুঁসছেন। বঙ্গবন্ধুকে অপমান থেকে শুরু করে দেশের অভ্যন্তরের বিভিন্ন সিদ্ধান্ত যা মানুষের কাছে দেশের শাসনের বদলে শোষণে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের এই ক্ষোভ রীতিমতো প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকার যে আশ্বাস দিয়ে শান্তিতে নোবেলপ্রাপ্ত ইউনূস যেভাবে অশান্ত বাংলাদেশের পেছনে তার দায়, এই কথায় মানুষের বক্তব্যে উঠে আসছে তাদের ক্রমশ ধৈর্যের বাঁধ ভাঙছে। অতীত বর্তমানের লড়াইয়ে তুল্যমূল্য বিচারে অতীতকে এগিয়ে রাখছেন তারা। হাসিনার সরকারের আমলে বাংলাদেশে অনেক অভাব অভিযোগ থাকলেও আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন। স্বাগত সিএনএ। আমি একটাই বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে এই সার্বিক পরিস্থিতিতে যখন অগস্ট মাসে একটা আশ্বাস, প্রতিশ্রুতি, মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল, এবার হয়তো অনেক না পাওয়া, অনেক ক্ষোভ, অনেক সমস্যার সমাধান হবে, কিন্তু মানুষের বিশ্বাস ভেঙেছে। মানুষ আজ সরব হচ্ছেন শুধুমাত্র কোনো রাজনৈতিক বিরোধী দল বা আওয়ামী লীগ বা কোনো সংগঠন নয়, সাধারণ খেটে খাওয়া হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ আজ বলছেন যে বাংলাদেশে অতীত অনেক ভালো ছিল। মনোনাথ দিদি, এই পরিস্থিতি, এই বক্তব্যই কি এই অন্তর্বর্তী সরকারের পতনের পেছনে একটা বড় কারণ হতে পারে? এটা হচ্ছে যে প্রথমত ইউনূস সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার, এবং হাসিনা সরকার জেগে যাওয়ার পরে তিনি টেক ওভার করেছেন, কিন্তু সম্পূর্ণভাবে স্থায়ী সরকার তো নয়, কারণ গণতান্ত্রিক ভাবে নয়। এবং আসার পর থেকেই যেটা মনে হয়েছে যে নোবেল শান্তি পুরস্কার পাওয়া একজন তিনি অপ্রত্যাশিতভাবে দেশে একটা অশান্তি তৈরি করেছেন, এবং সেই অশান্তিটা শুধু নিজের দেশে নয়, আশেপাশের দেশ এবং ভারতবর্ষকেও প্রভাবিত করছে। যেটা বক্তব্য যে বাংলাদেশের অর্থনীতি হাসিনা সরকারের সময় কিন্তু অনেকটা উন্নয়নের একটা গতি পেয়েছিল, কিন্তু ইউনূস আসার পর থেকে এই রাজনৈতিক অস্থিরতার জন্য অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। মুদ্রাস্ফীতি একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে, সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক ভাবে যেটা বলার সেটা হচ্ছে ইউনূস সরকার বা মোহাম্মদ ইউনূস কিন্তু শুধুমাত্র নিজে এই পজিশনটা ধরে রাখার জন্য কতগুলো মৌলবাদী শক্তিকে সঙ্গে নিয়ে চলছেন, যেটা কিছুদিন বাদেই কিন্তু বাংলাদেশের মানুষ তীব্র প্রতিবাদ করবে, এবং এটা শুরুও হয়ে গেছে। সাধারণ মানুষ তো অশান্তি চায় না, তারা একটা স্থায়ী সরকার চায়, স্থায়ী রাজনৈতিক পরিস্থিতি চায়, অর্থনৈতিক স্থিতাবস্থা চায়। এগুলো কোনোটাই কিন্তু এখন বাংলাদেশে নেই, এবং ইউনূস পাকিস্তান, চায়না এদের সঙ্গে যোগাযোগ করছে, যে এগুলো করে আলটিমেটলি কি হবে? কিছুই হবে না, এবং দেশটার আরো খারাপ অবস্থা হবে। আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলছে যা দীর্ঘস্থায়ী হতে পারে না। আওয়ামী লীগের সরকার, হাসিনার নেতৃত্বের সরকার, নানা অভিযোগ থাকলেও এই অন্তর্বর্তী সরকারের আমলে যে ক্ষতি হচ্ছে বলে এলাকার মানুষ মনে করছেন, বাংলাদেশের বাসিন্দা মনে করছেন, পরবর্তী সময় নির্বাচনের মারফত যারাই আসুক না কেন এই বোঝা, এই দায় তা বহন করতে হবে তাদেরই। সেক্ষেত্রে কতটা আরো প্রতিকূল হবে পরিস্থিতি? অবশ্যই খুবই প্রতিকূল হবে, কিন্তু তাও একটা গণতান্ত্রিক উপায়ে যদি একটা সরকার আসে তাহলে সে অন্তত চেষ্টা করবে। প্রথম কন্ডিশন হচ্ছে রাজনৈতিক স্থিতাবস্থা, সেটার উপরই অর্থনৈতিক অবস্থা ডিপেন্ড করে। কাজে তার প্রথম কাজ হবে রাজনৈতিক পরিস্থিতিটাকে সামাল দেওয়া, একটা স্থির অবস্থায় আনা, তারপর অটোমেটিক্যালি সে চেষ্টা করবে অর্থনৈতিকভাবে যে প্রবলেমগুলো রয়েছে সেটাকে সলভ করার। কিন্তু সেটা বিরাট শক্ত কাজ। এখন বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং একটা ঘৃণার বাতাবরণ, অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইনিং, এটা করে তো আলটিমেটলি কিছু হয় না। যদি এই হিংসা ঘৃণা থেকে বেরিয়ে এসে তারা যদি একটা শুভবুদ্ধি সম্পন্ন কোনো সরকার আসে তাহলে নিশ্চয়ই আবার তারা একেবারে পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ। মহানন্দা কাঞ্জিলাল ছিলেন। আর বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে শুধু নতুন বাংলা সংগঠন তার চেয়ারম্যান নয়, বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে তারা আজ সরব হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজকুমার কোঠারি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন ফোনে। রাজকুমার বাবু, আমি এটাই জানতে চাইবো যে আশ্বাস, প্রতিশ্রুতি বা মানুষের যে বিশ্বাস নিয়ে একটা অন্তর্বর্তী সরকার এসেছিল, সেখানে 5 মাসে সমস্ত কিছু ধুলোয় মিশে গিয়ে এখন বিভিন্ন প্রান্তের মানুষ বলছেন অতীতে অনেক ভালো ছিলাম, অভাব অভিযোগ
থাকলেও এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিলাম না। রাজকুমারবাবু, এই দেশের বাসিন্দাদের এই ক্ষোভ, এর পরিণতি কি হতে পারে? হ্যাঁ, নমস্কার। নমস্কার। দেখুন, আপনি যে পদটি বলছেন সেটা যখন মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় বাংলাদেশে অধিষ্ঠিত হলো তখন থেকেই এই আশঙ্কাটা কিন্তু দেখা দিয়েছিল 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই। কারণ যেভাবে অরাজকতা এবং বিশৃঙ্খলা বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বেড়ে গেছে, তাতে প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি যে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নের সঙ্গে সঙ্গে সমস্ত মাইনরিটি কমিউনিটির একের পর এক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের উপরে অত্যাচার এবং তাদেরকে নর্মাল কাজকর্ম থেকে বিরত রাখা, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা নন মুসলিম ছিলেন তাদেরকে বাধ্য করা যে রেজিগনেশন দিতে, এই সমস্ত ঘটনা সব মিলিয়ে বাংলাদেশকেই কিন্তু অনেকটা ব্যাকওয়ার্ডে ঠেলে দিয়েছে, পিছপথে ঠেলে দিয়েছে। সুতরাং যেভাবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকে শাসন ব্যবস্থা বাংলাদেশে চলছে, এতে সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা তো বিপন্ন হয়েছেই, সেটা আমরা প্রমাণ একাধিকভাবে যে আদালতে যে বিচারগুলো হচ্ছে তার মাধ্যমেও আমরা প্রমাণ পাচ্ছি। আমাদের ইসকনের যিনি জেলবন্দী হয়ে রয়েছেন কোনো কারণ ছাড়াই এতদিন ধরে, এবং তার মুক্তি না হওয়া, এটাও একটা তার প্রমাণ আমরা পাচ্ছি। সুতরাং সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে সেখানে আর্থিক যে কাঠামো সেটাও ভেঙে পড়তে চলেছে, এবং যার পরিণতি হচ্ছে সেখানে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশই বেড়ে চলেছে, আকাশ ছোঁয়া হচ্ছে, এবং তার পাশাপাশি কিছু পণ্য সামগ্রী, ওষুধপত্র সেগুলো ক্রাইসিস হতে চলেছে। সুতরাং সামগ্রিকভাবে অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা ক্রমশই একটা সংকটের মুখে দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস সরকার কতদিন ক্ষমতায় থেকে তার রাজপাট চালিয়ে যেতে পারবেন সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন তখন তিনি একটা মত প্রকাশ করেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক নিয়ম অনুযায়ী দেশে নির্বাচনের ব্যবস্থা শুরু করবেন। আজকে সেই নির্বাচন ব্যবস্থার কথা বলা হচ্ছে না, আজকে বলা হচ্ছে আগামী বছর মানে 2026-এ কখন নির্বাচন হবে সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে। সুতরাং এটাও একটা বিষয় প্রমাণ করছে যে সামগ্রিকভাবে ইউনূস সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রত্যাবর্তন চাইছেন না। যদি তিনি চাইতেন তাহলে 6 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন। একেবারে এই পরিস্থিতির দিকে প্রত্যেকদিন নজর রাখতে হবে আমাদের। অনেক ধন্যবাদ রাজকুমার কোঠারিকে। আর আমরা কথা বলবো এই মুহূর্তে বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে। মন্দাক্রান্তা দিয়ে আমি এটাই জানতে চাইবো যে বিভিন্ন দেশের সঙ্গে তাদের সম্পর্ক ছেদ বা সম্পর্ক তৈরি করার চেষ্টা, পাকিস্তান হোক বা অন্যান্য দেশের সঙ্গে, কিন্তু দেশের মানুষের মধ্যে আজ অন্তর্বর্তী সরকারের সাথে যে সম্পর্কের ছেদ ঘটছে, মানুষ ক্ষোভ প্রকাশ করছেন হিন্দু মুসলিম নির্বিশেষে, যে আগে অতীতে অনেক ভালো ছিলাম এখন একটা শাসনের বদলে শোষণের শিকার হচ্ছে, এটা বাংলাদেশের অভ্যন্তরে কতটা প্রভাব ফেলবে? দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশে যে কাণ্ডটা ঘটছে, যে সংখ্যালঘু নিধন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা মানে খুবই নৈরাশ্য ব্যঞ্জক যে একটা গণতান্ত্রিক দেশ যা ছিল সেখানে এরকম একটা প্রায় জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি, সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাকে আক্রমণ করা হচ্ছে। সাধারণ মানুষের চাইছেন না এই অন্তর্বর্তী সরকারকে। তারা প্রথমে হয়তো কোনো কোনো অংশ প্রথমে এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছিল, তার জন্য গণতান্ত্রিক শাসক, যদিও তার অনেক লুপহোলস আছে, তাকে দেশ ছাড়া করা হয়, তিনি আশ্রয় পান ভারতবর্ষে। তারপরে তারা তাদের অনেকাংশই সংখ্যালঘু নিধনে অনুমোদন বা তারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আস্তে আস্তে সেই পরিস্থিতি ঘুরছে। দেশের মানুষই বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ হলো আরো মানুষের মৃত্যু, মানুষের উপর নেমে আসা আক্রমণ, যেগুলো আমরা জানি যে মানে দেশের যে অবস্থা, দেশের মূল্য বৃদ্ধি, দেশের বিভিন্ন অঞ্চলে
বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষেত্রে যে কি বলবো যে অবস্থা, যে নৈরাশ্যব্যঞ্জক অবস্থা। এবং আরো একটা কথা আমার মনে হয় যে এই যে এর পিছনে কি স্ক্রিপ্ট আছে আমি জানি না, অন্য কোনো পাওয়ারফুল দেশের হাত আছে কিনা আমরা জানি না, যে কারণে এখানে যে সংখ্যালঘু নিধনটা চলছে তার পরিবর্তে তার সেই অর্থে প্রত্যুত্তরে আমাদের দেশেও যদি সংখ্যালঘু একেবারেই। আক্রমণ হয়ে ওঠে তাহলে কে বা কারা খুশি হবেন এবং কারা এটা চাইছেন সেটা আমরা কিন্তু এখনো ঘোর সন্দেহের মধ্যে আছি। কাজেই একটি দেশের প্রভাব আরেকটি দেশে কিভাবে পড়তে পারে পার্শ্ববর্তী দেশে, এটা খুবই আশঙ্কাব্যঞ্জক। একেবারেই এবং একই সঙ্গে মন্দাক্রান্তাদি বাংলাদেশের অভ্যন্তরে মানুষের মনে প্রভাব পড়েছে, অতীত আর বর্তমানের মধ্যে তারা তুল্যমূল্য বিচার করে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। আর আমরা কথা বলবো এই মুহূর্তে ইসকনের ভাইস প্রেসিডেন্ট মুখপাত্র রাধারমণ দাসের সঙ্গে। রাধারমণ বাবু, যখন সনাতনীরা আক্রান্ত, বাংলাদেশের সুপ্রিম কোর্টে ইসকনকে মৌলবাদী নিষিদ্ধ সংগঠন ঘোষণার দাবি, তখন ইসকন গর্জে উঠেছিল, দিকে দিকে প্রতিবাদ হয়েছে, কিন্তু আজ সেই প্রতিবাদে সংখ্যালঘু সনাতনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে শাসনের বদলে তারা শোষণের শিকার। এটা কতটা পরিস্থিতির বদল ঘটাতে সাহায্য করবে? বাংলাদেশে যেটা হচ্ছে এটা খুব চিন্তার বিষয়। আমরা দেখছি লাস্ট 6-7 মাস হয়ে গেল, পরিস্থিতি খুব খারাপ। চিন্ময় কৃষ্ণ বাবু উনি জেলে আছেন প্রায় আজকে 58 দিন হয়ে গেল, 58 ডেজ হচ্ছে, আর হাইকোর্টেও শুনানি হচ্ছে না। তো আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিরকম যারা সংখ্যা মাইনরিটিজ আছে ওদের উপরে অত্যাচার হচ্ছে। কত লাস্ট 3-4 দিন আগে 3টে হিন্দু মেয়েকে মার্ডার করা হয়েছে, কিন্তু ওরা দেখিয়ে দিচ্ছে কি এটা সুসাইড এরকম। তো যেটা হচ্ছে এটা খুব দুঃখজনক। আমরা এটাও শুনছি কি এখন স্থিতি খুব খারাপ, ওখানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো এটা তো খুব চিন্তার বিষয়। আমরা এটাই আশা করব কি যেটা বাংলাদেশে যে মাইনরিটিজ যারা থ্রেটে আছে ওরা সুরক্ষিত মনে করতে পারে, ওরকম স্থিতিটা বহাল করা দরকার। আর যারা মৌলবাদীরা যারা মাইনরিটিজ উপরে আক্রমণ করছে ওদেরকে শাস্তি দেওয়া উচিত। একেবারে অনেক ধন্যবাদ। রাধারমণ দাস ইসকনের ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে ছিলেন। বাংলাদেশের এই পরিস্থিতি রীতিমতো প্রশ্ন তুলছে সাধারণ মানুষের মনে, যে আশা, যে স্বপ্ন ছিল যে বাংলাদেশের নানা অভাব সমস্যা না পাওয়া প্রতিকূলতা তা হয়তো মিটবে, কিন্তু গত অগস্টের পর থেকে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পেরিয়ে 2025 জানুয়ারি নতুন বছর বাংলাদেশে, কিন্তু গোটা বিশ্বে কিন্তু বাংলাদেশে নতুন কোনো পরিস্থিতির বদল দেখা যাচ্ছে না। ক্রমশ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে দেশের অভ্যন্তরে অশান্ত পরিস্থিতি, সংখ্যালঘুরা আক্রান্ত, সনাতনীরা আক্রান্ত। বাংলাদেশের এই পরিস্থিতির প্রেক্ষিতে এবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেখানকার মানুষ। অতীত ও বর্তমানের লড়াইয়ে অতীতকে এগিয়ে রাখছেন তারা।